রূপালী যখন তুষারকে বিয়ে করে প্রথমবারের মতো শ্বশুরবাড়ির দিকে রওনা দেয়, তখন সে চারিদিকে শুধু পরোটার দোকান দেখতে পায়। তাই রূপালী গাড়ির জানালা দিয়ে অবাক হয়ে বাইরের দৃশ্য দেখতে শুরু করে। আর সে দেখে যে সেখানে পাশাপাশি অজস্র পরোটার দোকান ভর্তি, আর সেই দোকানগুলোতে লোকজন ভিড় করে পরোটা খেতে ব্যস্ত। আর রং বেরঙের ছোট বড় বিভিন্ন আকারের পরোটা দেখে রূপালীর মনে নানান কৌতূহলের সৃষ্টি হয়। কি ব্যাপার গো তুষার, তোমাদের এখানে রাস্তার দুই পাশে এতগুলো পরোটার দোকান কেন? যেদিকে তাকাচ্ছি শুধুই পরোটা দেখতে পাচ্ছি, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি জানতাম আমাদের পাড়ায় এসে তুমি খুব অবাক হবে। আমাদের পাড়ার লোকজন পরোটা খেতে খুব ভালোবাসে, তাই আমাদের লোকাল মার্কেটে 200টার উপরে পরোটার দোকান আছে। আর ওই দোকানগুলোতে বিভিন্ন রকমের স্টাফিং দেওয়া আলু, ফুলকপি, বাঁধাকপি, গাজর, পনির, মাংস, মূলো, মটরশুঁটি, নানান রকমের পরোটা পাওয়া যায়। আর প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা সাইজের আলাদা আলাদা পরোটা পাওয়া যায়। আর এইরকম পরোটার বিশেষত্বের জন্যই আমাদের পাড়াটার নামই কিন্তু পরোটা পাড়া। তুষারের মুখে এরকম পরোটার নাম শুনে রূপালী ভীষণ পরিমাণে অবাক হয়। তোমাদের পাড়ার নাম শুনে আমার বড্ড হাসি পাচ্ছে। কোনো জায়গার নাম খাবারের নাম অনুযায়ী হয়, আমি এটা প্রথমবার দেখছি। তোমাদের এখানে সবাই পরোটা খেতে ভালোবাসে, তার মানে তুমি আর তোমার পরিবারের সবাই নিশ্চয়ই প্রত্যেকদিন পরোটা কিনে খাও, তাই তো? না না, প্রথম আমাদের পরোটা খেতে অনেক ভালো লাগতো, কিন্তু এখন বেশি পরোটা খেলে আমাদের পেটের সমস্যা হয়, তাই আমরা বাড়ির রান্না করা খাবার খেতে এখন বেশি পছন্দ করি। তবে মাঝে মধ্যে ইচ্ছে হলে আমরা কিন্তু পরোটা কিনে খাই। এভাবে বরের সঙ্গে গল্প করতে করতে রূপালী শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। আর শ্বশুর বাড়িতে পৌঁছে রূপালী গাড়ি থেকে বড় বড় মিষ্টির হাড়ি নিয়ে এসে তার শাশুড়ি মায়ের হাতে ধরিয়ে দেয়। মা, এই নিন, আমার মায়ের বাড়ি থেকে বড় বড় মিষ্টির হাড়িগুলো পাঠিয়েছে। আমার মা বলেছে আমি যখন শ্বশুর বাড়িতে পৌঁছাবো তখন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আমাকে দেখতে আসবে, আর তখন যেন আমি সবাইকে মিষ্টিগুলো খাইয়ে মিষ্টি মুখ করাই। এটা আমাদের বাড়ির নিয়ম। ঠিক আছে বৌমা, তুমি এখন মিষ্টিগুলো আমাকে দাও, আমি ফ্রিজে রেখে দিই, কারণ আমাদের এখানে আবার অন্য নিয়ম আছে। আমাদের এখানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নতুন বৌমার মুখ দেখতে এসে কেউ মিষ্টি খায় না। নতুন বৌমার মুখ দেখতে আসলে সবাইকে বিভিন্ন রকমের পরোটা খাওয়াতে হয়। আসলে তুষার হয়তো তোমাকে বলেইছে যে আমাদের পাড়ার সবাই কিন্তু পরোটা খেতে ভালোবাসে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে রূপালী খুবই অবাক হয়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে রূপালীর দেওর পাপন প্রায় 1000 পিস পরোটা নিয়ে চলে আসে। মা, এই নাও, এখানে আলুর পরোটা, পনিরের পরোটা, চিকেন পরোটা আর চিজ পরোটা আছে। সব মিলিয়ে 1000টা পরোটা আছে। আশা করছি 1000টা পরোটাতে কাজ মিটে যাবে। আরে না রে, মাত্র 1000টা পরোটা দিয়ে কিছু হয় নাকি? অনেক লোকজন আসবে, কমপক্ষে 100-150 জন লোক তো আসবেই। আর তুই তো জানিস আমাদের গ্রামের লোকেরা পরোটা খাওয়া শুরু করলে কিছুতেই থামতে চায় না। তার উপর ফ্রির পরোটা হলে কোনো কথা হবে না। 150 জনের জন্য কমপক্ষে 2000টা পরোটা তো লাগবেই। তুই আরো 1000 খানেক পরোটা কিনে নিয়ে চলে আয়। শাশুড়ি মা এবং দেওরের মুখে এমন কথা শুনি রূপালীর মাথা বনবন করে ঘুরতে শুরু করে। ওরে বাবা, 150 জন মানুষ 2000টা পরোটা খেয়ে ফেলবে? আমি কিংবা আমার পরিবারের কেউ কখনো 2000টা পরোটা একসাথে দেখিনি। আমার তো মনে হচ্ছে আমি পরোটার জগতে চলে এসেছি। এখানকার লোকজন পরোটা ছাড়া কিছুই বোঝে না। আর বিয়ের আগে আমি আমার শ্বশুরবাড়ির সম্পর্কে কিছুই তো জানতে পারিনি। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই রূপালীকে দেখতে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলে তার শ্বশুর বাড়িতে এসে ভিড় করে। আর নতুন বৌমাকে দেখা হয়ে গেলে সবাই পেট ভরে 20টা-25টা করে পরোটা খাওয়ার পর নিজের নিজের বাড়িতে চলে যায়। আর সবাইকে এরকম অদ্ভুত ভাবে পরোটা খেতে দেখে রূপালী শুধুই অবাক হতে থাকে। এভাবেই সেই দিনটা কাটে। আর পরের দিন রূপালী এবং তুষারের রিসেপশন পার্টিতে রূপালীর পরিবার, আত্মীয় স্বজন সকলেই রূপালীর শ্বশুর বাড়িতে এসে পৌঁছায়। আর সেখানে এসে রূপালীর পরিবার এবং আত্মীয় স্বজন আর তাদের মধ্যে সকলেই নানান রকমের পরোটার দোকান দেখে ঠিক রূপালীর মতোই অবাক হয়। এমনকি তুষার এবং রূপালীর রিসেপশন পার্টিতে প্রায় 30 রকমের পরোটা এবং তার সঙ্গে খাসির মাংস কষা এবং মুরগির মাংস কষা রান্না করা হয়। আরে, আমরা তো সবাই শুনেছিলাম রূপালীর পরোটা পাড়াতে বিয়ে হয়েছে, কিন্তু পরোটা পাড়ার লোকেরা যে সত্যি সত্যি পরোটা পাগল তা তো আমরা জানতাম না। আমরা সবাই বিয়ে বাড়িতে এলাম, কিন্তু বিয়ে বাড়িতে বিরিয়ানি, সাদা ভাত কিংবা ফ্রাইড রাইসের তো কোনো আয়োজনই করা হয়নি। চারিদিকে শুধু বিভিন্ন রকম পরোটার স্টল বসানো হয়েছে। হ্যাঁ বাবা, আসলে আমার শ্বশুরবাড়ির গ্রামের লোকেরা সবাই পরোটা খেতে খুব ভালোবাসে। আর পরোটা ছাড়া কেউ অন্য কোনো খাবার খেতেই চায় না। এখানকার লোকেরা ভাত, ডাল, রুটি কখনো ছুঁয়েও দেখে না।
সেই জন্য আমার শ্বশুরবাড়ির লোকেরা এরকম খাবারের আইটেমের আয়োজন করেছে। তোমরা যেন কিছু মনে করো না, সব জায়গার মানুষের খাদ্যাভ্যাস তো একরকমের হয় না। তোমরা সবাই পরোটাই খেয়ে নাও, আর কি বা করবে বলো। রূপালীর কথা শুনে সবাই একে একে খাবার খেতে চলে যায়। আর সেদিন নানান রকমের পরোটা খেয়ে রূপালীর পরিবার এবং আত্মীয় স্বজন সকলের ভীষণ পরিমাণে ভালো লাগে। কারোর চিকেন পরোটা খুব ভালো লাগে, কারোর পনির পরোটা খুবই পছন্দ হয়, আর কেউ বা সবজির পরোটা খুবই পছন্দ করে। এভাবেই রূপালীর পরিবার আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করার পর নিজের নিজের বাড়িতে ফিরে যায়। আর দেখতে দেখতে 2-1 দিন কাটে। তবে পরোটা পাড়ার সকলেই পরোটা খেতে পছন্দ করলেও রূপালীর শ্বশুরবাড়িতে প্রত্যেক দিন ভাত, ডাল, তরকারি ইত্যাদি সাধারণ খাবার রান্নাবান্না করা হয়। আর যা দেখে রূপালী খুবই খুশি হয়, কারণ রূপালী মোটেই পরোটা খেতে পছন্দ করে না। যাক, আমি তো এই বিষয়টা নিয়ে খুবই চিন্তায় ছিলাম। এই পাড়ার লোকেরা এমন পরোটা পাগল, আমার শ্বশুরবাড়ির লোকেরাও যদি এরকম পরোটা পাগল হতো তাহলে আমি তো এই বাড়িতে সংসার করতেই পারতাম না। আমার মায়ের বাড়িতে যেরকম প্রত্যেক দিন ভাত, ডাল, রুটি, তরকারি রান্না হয়, সেরকমই আমার শ্বশুরবাড়িতে একই রকমের রুটিন। তাই আমার শ্বশুরবাড়িতে থাকতে কোনো সমস্যা হচ্ছে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন রূপালীর মাসি চন্দনা দেবী হঠাৎ করে রূপালীকে ফোন করে। রূপালী, কেমন আছিস তুই? তোর বিয়ের পর থেকে একবারও তোর সঙ্গে দেখা হয়নি। আমাদের সবার কিন্তু তোকে খুব দেখতে ইচ্ছা করছে। তাই ভাবছি আমি, তোর মেসোমশাই আর আমাদের ছেলে মেয়েরা কালকে তোর শ্বশুর বাড়ি মানে পরোটা পাড়া থেকে ঘুরে আসবো। তোর কোনো সমস্যা নেই তো? আরে না না মাসি, এই তুমি কি বলছো? আমার আবার সমস্যা হবে কেন? তোমরা কালকে এসো না, আমার খুব ভালো লাগবে। এই শুনে চন্দনা দেবী ফোন রেখে দেয়। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রূপালী তার মাসি এবং তার পরিবারের জন্য বিভিন্ন রকমের খাবার রান্নাবান্না করতে শুরু করে দেয়। আর এত রকমের খাবার রান্না করতে রূপালীর খুবই অসুবিধা হয় বলে তার শাশুড়ি মাও তাকে সাহায্য করে। আর যখন রূপালীর মাসির পরিবার সেখানে এসে উপস্থিত হয় তখন রূপালী সবাইকে খাবার পরিবেশন করে। কিরে রূপালী, তুই আমাদেরকে এরকম ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস পরিবেশন করেছিস কেন? পরোটা কোথায়? এখানে তো আমরা কোথাও পরোটা দেখতে পাচ্ছি না। তোর পরোটা পাড়ায় বিয়ে হয়েছে, তাই এখানকার লোকেরা তো সবাই পরোটা খেতে ভালোবাসে। তোর শ্বশুর বাড়িতে কি তাহলে পরোটা রান্না হয় না? আসলে মাসি, আমাদের এখানকার সবাই পরোটা খেতে ভালোবাসে ঠিকই, কিন্তু আমার পরিবারের কেউ খুব একটা পরোটা খেতে পছন্দ করে না। তাই আমরা পরোটা ছাড়া অন্যান্য খাবারের ব্যবস্থা করেছি। আর তোমরা তো বাড়িতে এরকম ধরনেরই খাবার খাও। না না, সে কি কথা? আমরা এখানে এসেছি শুধুমাত্র পরোটা খাওয়ার জন্য। পরোটা পাড়ায় নিমন্ত্রণ খেতে এসেছি, আর পরোটা খাবো না তা কি করে হয়? আমরা তো ভাত, ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও বাড়িতে সবসময়তেই তো খেয়ে থাকি। কিন্তু তোদের পাড়ার যে বিভিন্ন রকমের কালারিং পরোটা, বিভিন্ন সাইজের পরোটা, ওগুলো তো আর পাওয়া যায় না। তাই আমরা বিশেষ করে পরোটা খাওয়ার জন্যই তোর বাড়িতে এসেছি। এরকম কথা শুনে রূপালীর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। আর বাড়ি বাড়ি রূপালীর মাসি এবং তার পরিবারের সবাই পরোটা খাওয়ার জন্য জোর করলে রূপালী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর অন্যদিকে রূপালীর শাশুড়ি মা মনে মনে ভীষণই রেগে যায়, কিন্তু অতিথিদের সামনে সে তার বৌমাকে কিছু বলতে পারে না। আর এমন সময় তুষার বলে, আচ্ছা রূপালী, এক কাজ করি, চলো আমি আর তুমি এখানে সবাইকে পরোটা খাওয়াতে নিয়ে যাই। কারণ সকাল থেকে মা আর তুমি অনেক রকমের খাবার রান্না করেছো, আর এই গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে আর পরোটা বানাতেও হবে না। আমরা বাইরের দোকান থেকে বিভিন্ন রকমের পরোটা কিনে এনাদেরকে খাইয়ে দেবো। আচ্ছা, আপনাদের বাইরের দোকানের পরোটা খেতে কোনো অসুবিধা নেই তো? আরে না না, কোনো অসুবিধা নেই। আমরা এই পরোটা পাড়ার বিখ্যাত পরোটা খেতেই তো এখানে এসেছি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, তোমাদের রিসেপশন পার্টিতে এসে আমি কিন্তু তোমাদের পরোটা পাড়া থেকে প্রায় 10টা দোকান থেকে 20 রকমের পরোটা কিনে নিয়ে গেছি। আর সেই পরোটা লোভে পড়েই তো এখানে আজকে ছুটে এলাম। মেসোমশাইয়ের মুখে এরকম কথা শুনে রূপালী খুবই অবাক হয়। আর কিছুক্ষণের মধ্যেই রূপালী এবং তুষার দুজনে মিলে চন্দনা দেবী ও তার পরিবারকে পরোটার দোকানে পরোটা খাওয়াতে নিয়ে যায়। আর তারা 4 জনে মিলে পরোটা পাড়ার বিভিন্ন দোকানে গিয়ে নানান রকম পরোটা খেতে থাকে। এভাবে প্রায় 3 ঘন্টা ধরে ঘুরে ঘুরে তারা প্রায় 50 রকমের পরোটা খায়। আর যখন তুষার সেই পরোটার বিল দিতে চায় তখন 20,000 টাকা বিল হয়। আর যা দেখে রূপালী এবং তুষার দুজনে একেবারে আটকে ওঠে, কিন্তু তাদের কিছু করার থাকে না। বাধ্য হয়ে তারা দুজনে বিল মিটিয়ে দেয়। আর সেদিন এভাবেই অনেক অনেক পরোটা খাওয়ার পর রূপালীর মাসি ও তার পরিবারের সকলে নিজেদের বাড়িতে ফিরে যায়। এভাবে আরো 2-1 দিন কাটে।
আর একদিন রূপালী জেঠিমা রূপালীকে ফোন করে বলে, বলছি রূপালী, কালকে কিন্তু আমরা সবাই তোর শ্বশুর বাড়িতে যাব পরোটা পাড়ায়। তোদের পরোটা পাড়ার পরোটা খেয়ে আমাদের সবার খুব ভালো লেগেছে, তাই আমরা কালকে কিন্তু টোটাল 10 জন তোর বাড়িতে যাচ্ছি। তোদের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়ার ঝামেলা করতে হবে না, কেমন? আমাদেরকে বাইরে থেকে পরোটা কিনে খাইয়ে দিবি, তাহলেই হবে। জেঠিমার কথা শুনে রূপালী চাইলেও তাদেরকে বারণ করতে পারে না। ঠিক আছে, তোমরা এসো, কোনো সমস্যা নেই, আমি তোমাদের জন্য পরোটা কিনে রাখবো। আর পরের দিনে রূপালী জেঠিমা ও তার পরিবারের 10 জন তার শ্বশুর বাড়িতে এসে হাজির হয়, আর তাদের জন্য প্রায় 10 রকমের পরোটা কিনে নিয়ে আসা হয়। আর যেহেতু তারা প্রায় 1 সপ্তাহ ধরে রূপালীর শ্বশুর বাড়িতে থাকে, তাই প্রত্যেক দিন 3 বেলা করে তাদেরকে বাইরে থেকে পরোটা কিনে খাওয়াতে গিয়ে তুষারের অনেক টাকা খরচা হয়ে যায়। আর এভাবে রূপালীর মায়ের বাড়ির আত্মীয় স্বজন যখনই তার শ্বশুর বাড়িতে আসে, কেউ বাড়ির কোনো খাবার খেতেই চায় না। তাই সবসময় তুষারকে বাইরের দোকান থেকে পরোটা কিনে সবাইকে খাওয়াতে হয়। আর এরকম ভাবে কয়েকদিন ছাড়াই রূপালীর মায়ের বাড়ি থেকে কেউ না কেউ রূপালীর শ্বশুর বাড়িতে আসে শুধুমাত্র পরোটা খাওয়ার জন্য। কিন্তু রূপালীর শাশুড়িমা এবার খুব রেগে যায়, তাই সে তার বৌমাকে মাঝে মধ্যে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। পরোটা পাড়ায় বিয়ে করে আমি তো মহা বিপদে পড়লাম। 2 দিন ছাড়াই আমার মাসি, মেশো, কাকা, কাকি, জ্যাঠা, জেঠু, দাদা, দিদি কেউ না কেউ আমার বাড়িতে চলে আসছে। আর সবাইকে বাইরের দোকান থেকে পরোটা কিনে খাওয়াতে গিয়ে আমার বরের স্যালারির সব টাকা শেষ হয়ে যাচ্ছে। কি যে করি, আমাকে কিছু একটা উপায় তো বের করতেই হবে। এভাবে আরো 2-1 দিন কাটে। আর দেখতে দেখতে রূপালীর মায়ের বাড়ির পরিবার এবং আত্মীয় স্বজনের উৎপাত আরো বেড়ে যায়, যার ফলে রূপালী এবং তুষার কিছুতেই পেরে ওঠে না। এমনকি এই বিষয়টা নিয়ে রূপালীর সঙ্গে তার শাশুড়ি মায়ের সবসময় ঝগড়া হয়। আর এরই মধ্যে একদিন চন্দনা দেবী যখন আবার রূপালীকে ফোন করে, হ্যাঁ রূপালী, আসলে আমরা সবাই কিন্তু কালকে তোর বাড়িতে যাব। কালকে তোর ছোট মাসিও আমাদের সঙ্গে যাবে। ওরা তো একবারও তোদের বাড়িতে যায়নি, তাই ওরা তোদের ওখানকার পরোটা খেতে চাইছে। তুই কিন্তু মোটামুটি 30 রকমের পরোটা কিনে রাখিস, কেমন? কিন্তু মাসি, এখন তো আমি আর আমার বর বাড়িতে থাকি না, কারণ আমার বরের চাকরি অন্য জায়গায় শিফট হয়েছে। তাই আমি আর আমার বর এখন অন্য শহরে থাকছি। তবে বাড়িতে আমার শাশুড়ি মা একা আছে। তোমরা যদি আমার শ্বশুর বাড়িতে যেতে চাও তাহলে যেতে পারো। তবে আমরা যেহেতু এখন বাড়িতে নেই, তাই তোমাদেরকে কিন্তু নিজেদের টাকা দিয়ে পরোটা কিনে খেতে হবে, কারণ আমরা তো আর বাড়িতে নেই যে তোমাদের পরোটার বিল দেব। এরকম কথা শুনে চন্দনা দেবী খুবই ভয় পেয়ে যায়। আসলে রূপালীর পরিবার এবং আত্মীয় স্বজন রূপালীর শ্বশুর বাড়িতে শুধুমাত্র ফ্রিতে পরোটা খাওয়ার লোভে পড়ে যায়। আর যখন সবাই জানতে পারে পরোটা পাড়ায় গিয়ে তাদেরকে নিজেদের টাকা খরচ করে পরোটা খেতে হবে, তখন সবাই 2 পা পিছিয়ে যায়। কারণ পরোটা পাড়ায় লোকজন পরোটা খেতে ভীষণই ভালোবাসে বলে সেখানকার পরোটার দাম অনেক বেশি। তাই সেদিনের পর থেকে রূপালীর মায়ের বাড়ির আত্মীয় স্বজন কেউই রূপালীর শ্বশুর বাড়িতে যাওয়ার নাম করে না। আর এভাবেই রূপালী তার লোভী, পেটুক, পরোটা পাগল আত্মীয় স্বজনদের হাত থেকে রেহাই পায়। লাবণী তার বাবা মায়ের সঙ্গে বাস করত। লাবণীর বাবা বিশাল বড় এক শিল্পপতি ছিল। তার অগাধ সম্পত্তি থাকায় এলাকায় তাদের খুবই নামডাকও ছিল। আর সেই কারণেই লাবণীর বাবা কমলকান্ত বাবু এবং মা পাপিয়া দেবী খুবই অহংকার করত। তারা ধনী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখতে ভালোবাসত, গরিবদেরকে তারা একেবারেই সহ্য করতে পারত না। কিন্তু লাবণী তার বাবা মায়ের মতো ছিল না। তার চিন্তাধারা তার বাবা মায়ের থেকে একেবারে ভিন্ন ছিল। সে গরিব মানুষদের সাহায্য করতে পছন্দ করত। এমনকি রিঙ্কি নামে একজন লাবণীর বন্ধু ছিল। রিঙ্কি ছিল লাবণীর একান্ত কাছের বন্ধু। তারা দুজনে একই কলেজে পড়াশোনা করেছে। একদিন লাবণী তার বন্ধু রিঙ্কিকে তাদের বাড়িতে নিয়ে আসে। ও, তুমি তাহলে রিঙ্কি? আমার মেয়ে তোমার কথা অনেক বলেছে, তবে তোমার ব্যাপারে বেশি কিছু জানা হয়নি। তোমার বাবা কি করে? নিশ্চয়ই বড়সড় কোনো বিজনেস করে। তোমার বাবার নামটা বললে আমি তোমাকে নিশ্চয়ই চিনতে পারবো। আসলে আমার বাবার একটা দোকান আছে। আমার বাবা ওই দোকানে মেকআপের প্রোডাক্ট সেল করে। আর এটা বল যে তোর বাবা মা নিজেই ওই মেকআপ প্রোডাক্টগুলো তৈরি করে। জানো বাবা, এর বাবা মা এতটা ট্যালেন্টেড, ন্যাচারাল জিনিস দিয়ে মেকআপ প্রোডাক্ট তৈরি করে। আমি তো শুনেই খুবই ইমপ্রেস হয়েছিলাম। আমি তো এই মেকআপগুলো ইউজও করি।
এতটা ইমপ্রেস হওয়ার মতো কিছু আছে বলে আমার তো মনে হয় না। আর তোমাদের ফ্ল্যাটটা কোথায়? আমাদের কোনো ফ্ল্যাট নেই কাকু, আমরা তো মানিকতলা বস্তিতে থাকি। ওখানেই আমাদের ছোট্ট একটা ঘর আছে। আর আমার বাবার দোকানটা খুবই ছোট, সেই কারণে বাবার দোকানে সেরকম বিক্রি হয় না। তবে আমি আশা করছি আমার বাবা একদিন ভালো জায়গায় পৌঁছাবে। ঠিক আছে, তোমাদের এই গরিবদের গল্প শুনতে আমি একদম ইন্টারেস্টেড নই। লাবণী, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি কখনো। তুমি এত বড় একজন শিল্পপতির মেয়ে হয়ে তুমি এরকম একটা বস্তির মেয়েকে নিজের বন্ধু বানালে। আমার তো ভাবতেই অবাক লাগছে যে তুমি আমার মেয়ে হয়ে এরকম কি করে করলে। রিঙ্কি তার এই অপমান কিছুতেই সহ্য করতে পারে না, তার খুবই খারাপ লাগে। তাই সে চোখে জল নিয়ে সেখান থেকে চলে যায়। লাবণী তার বাবা মায়ের এরকম ব্যবহারে প্রচন্ড রেগে যায়। লাবণী তখনই সঙ্গে সঙ্গে রিঙ্কিদের বাড়িতে যায়। তুই এখানে কেন এসেছিস রিঙ্কি? তুই তো জানিস আমরা কত গরিব। আমার মতো গরিব মেয়ে তোর বন্ধু হওয়ার যোগ্য নয়। তুই প্লিজ এখান থেকে চলে যা। দেখ রিঙ্কি, তোর রাগ করাটা স্বাভাবিক, কিন্তু তুই তবুও এরকম করিস না প্লিজ। আমি আমার বাবা মায়ের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। আমাদের বন্ধুত্বের বন্ধন কি এতটাই দুর্বল যে কেউ চাইলে এটা ভেঙে দিতে পারে? তুই তো জানিস আমি তোকে নিজের বোনের মতো করে ভালোবাসি। তুই প্লিজ রাগ করিস না। আমি আমার বাবা মাকে অনেক কথা শুনিয়েছি তোকে অপমান করেছে বলে। না না, তুই এভাবে ওনাদের অপমান করে ঠিক করিসনি। যতই হোক ওনারা তোর বাবা মা, ওনারা তোর ভালোই চায়। আচ্ছা তুই এসব বাদ দে। তুই জানিস সামনের সপ্তাহে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে, কিন্তু আমার গায়ের শ্যামবর্ণ নিয়ে আমি খুব চিন্তায় আছি। বাবার এক বিজনেস পার্টনারের ছেলে তুষার আমাকে পছন্দ করেছে। ছেলেটা বিদেশে থাকে। ফটো দেখে আমার খুবই পছন্দ হয়েছে। ছেলেটা দেখতে কিন্তু খুবই হ্যান্ডসাম। এই দেখ ফটো। ওয়াও, ছেলেটা তো সত্যি খুবই সুন্দর। আর তোর গায়ের শ্যামবর্ণ নিয়ে তোর চিন্তা করার তো কিছু নেই। তুই শ্যামবর্ণ হলেও দেখতে খুবই সুন্দর। গায়ের রঙে কি এসে যায়? আমার বন্ধু কি কোনো অংশে পিছিয়ে আছে নাকি? না রে, তবু আমি কনফিডেন্ট হতে পারছি না। ছেলেপক্ষে এসে যাতে আমাকে দেখে অবাক হয়ে যায়, আমি এরকম মেকআপ করতে চাই। আর আমার মেকআপটা তুই করে দিবি। আমি জানি তুই খুব ভালো মেকআপ করতে পারিস। ছেলেপক্ষ এসে যাতে আমাকে দেখে অবাক হয়ে যায়, আমি এরকম মেকআপ করব। আর আমার মেকআপটা তুই করে দিবি। আমি জানি তুই আমাকে খুব ভালো মতো সাজিয়ে দিবি। আর ওই দিন তুই আমার সঙ্গে আমার বাড়িতে যাচ্ছিস তাহলে, ওকে? তুই আবার আমাকে তোদের বাড়িতে যেতে বলছিস? দেখ, কাকু কাকিমা চাই না যে আমি তোদের বাড়িতে যাই। শহরে এত বড় বড় পার্লার থাকতে তুই আমার কাছে সাজবি বলছিস? এত ন্যাকামি কেন করছিস? তুই জানিস না আমার স্কিনটা কতটা সেনসিটিভ। ভুলভাল প্রোডাক্ট ইউজ করলে আমার স্কিনের 12টা বেজে যায়। সেই কারণে আমি তোর বাবার দোকানের ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করি। আর কোথাও গেলে তুই তো আমাকে সাজিয়ে দিস। আর ওরকম একটা স্পেশাল দিনে আমি তো তোর কাছেই সাজবো। আর কোথাও গেলে তো তুই আমাকে সাজিয়ে দিস। তাহলে ওরকম একটা স্পেশাল দিনে আমি তোর কাছে সাজবো না? দেখ, তুই প্লিজ আর রাগ করিস না। আরে বাবা ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেব যাতে তুষার তোর দিক থেকে চোখ সরাতেই না পারে। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। যেদিন লাবণীকে ছেলেপক্ষ দেখতে আসবে সেদিন রিঙ্কি সময় মতো তাদের বাড়িতে চলে আসে। কিন্তু কমলকান্ত বাবু রিঙ্কিকে তাদের বাড়িতে দেখে আবার রেগে যায়। তুমি যে আমার মেয়ের সঙ্গে কেন বন্ধু করেছো? তোমাকে দ্বিতীয়বার আমাদের বাড়িতে দেখে আমি একেবারে শিওর হয়ে গেলাম। তোমাকে সেদিন এত অপমান করা হলো, তবুও তুমি আমার মেয়ের পেছন ছাড়লে না। এই, তোমার কত টাকা লাগবে বলো তো আমার মেয়ের পেছন ছাড়তে? বাবা, আজকে কিন্তু তুমি একদম রিঙ্কিকে কোনোভাবে অপমান করবে না বলে দিলাম। রিঙ্কি আজকে এখানে আমার মেকআপ করে দেবে বলে এসেছে। রিঙ্কি খুব ভালো মেকআপ করতে পারে। তুমি তো জানো বাবা আমার গায়ের শ্যামবর্ণের জন্য আমি কতটা চিন্তিত। তুমি এরকম একটা বস্তিতে থাকা মেয়ের কাছে মেকআপ করবে? আর ইউ ক্রেজি? দেখো, তোমার গাইড শ্যামবর্ণ নিয়ে তোমার কোনো চিন্তার প্রয়োজন নেই। আমি আমাদের শহরের সবচেয়ে বড় মেকআপ আর্টিস্টকে বুক করেছি। ও আজকে সে তোমাকে সাজিয়ে দেবে। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। না বাবা, আমি অন্য কারোর কাছে মেকআপ করব না। আমি আমার বন্ধুর কাছে মেকআপ করব। তুমি জানো না বাবা রিঙ্কি কতটা ভালো মেকআপ করতে পারে। আর ওর বাবা মায়ের তৈরি ন্যাচারাল প্রোডাক্টগুলো স্কিনের কোনো ক্ষতিও করে না। আমি রিঙ্কির কাছেই সাজবো। তোমার বন্ধু গরিব বলে তুমি তোমার বন্ধুকে সাহায্য করতে চাইছো, এটা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি একে এখনই 50,000 টাকা দিচ্ছি, কিন্তু তার জন্য এর কাছে মেকআপ করার তো প্রয়োজন নেই। আর ওকে এখান থেকে এখনই চলে যেতে বলো। এই মেয়ে এখানে থাকলে অসুবিধা আছে। তোমাকে যেমন ও গরিব হওয়ার নাটক করে ফাঁসিয়েছে, তেমনই ও রূপের জ্বালায় তুষারকেও ফাঁসানোর চেষ্টা করতে পারে। বাবা, তুমি কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছো। রিঙ্কি, তুই প্লিজ কিছু মনে করিস না। রিঙ্কি, কি হলো? তুই চলে যাস না প্লিজ। রিঙ্কি। রিঙ্কি লাবণীর কোনো কথা শোনে না। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়।
লাবণী রিঙ্কিকে অনেকবার ফোন করলেও রিঙ্কি তার ফোনটা ধরে না। লাবণী কি করবে কিছুই বুঝে পায় না। কিছুক্ষণ পরেই শহরের সবচেয়ে বড় মেকআপ আর্টিস্ট মিস প্রিয়াঙ্কা লাবণীকে সাজাতে সেখানে চলে আসে। লাবণীর কাছে আর কোনো উপায় না থাকায় লাবণী তার কাছেই সাজতে বাধ্য হয়। কিন্তু লাবণীর মন একদম ভালো থাকে না। সে মনে মনে রিঙ্কিকে নিয়ে শুধু ভাবতে থাকে। বলুন ম্যাডাম, আপনার কেমন মেকআপ চাই, আপনি কোন কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে চান, আর আপনি কেমন লুক চান সেটাও আমাকে বলে দিন। আমি সেই মতো আপনার মেকআপ করে দেব। আপনার যা ইচ্ছা আপনি তাই করে দিন, আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। আর খুব বেশি কনফিউজড হলে আমার বাবা মাকে জিজ্ঞাসা করে নিতে পারেন। আসলে আমার লাইফ নিয়ে সব ডিসিশন আমার বাবা মাই নেয়। কি ড্যাড, তাই তো? দেখুন, আপনি আপনার পছন্দ মতো আমার মেয়েকে সাজিয়ে দিন। শুধু আমার মেয়ের মেকআপ যেন সুন্দর হওয়া চাই। আমার বন্ধু আর ওর ছেলে যেন এক দেখাতেই আমার মেয়েকে পছন্দ করে নাই। আজকে মেকআপটা যদি আপনি সুন্দর করতে পারেন তাহলে আপনি যত টাকা চাইবেন তার দ্বিগুণ টাকা আপনাকে দেবো। আর আমার মেয়ের বিয়ের দিন রিসেপশনের দিনও আপনাকে বুক করব। এই শুনে মিস প্রিয়াঙ্কার ভীষণ লোভ হয়। সে টাকার লোভে পড়ে উল্টোপাল্টা মেকআপ প্রোডাক্ট দিয়ে লাবণীকে সাজিয়ে দেয় যাতে লাবণীকে দেখতে সুন্দর লাগে। লাবণীর বাবা মায়ের তার মেকআপ খুবই পছন্দ হয়। থ্যাংক ইউ আমার মেয়েকে এত ভালো মেকআপ করে দেওয়ার জন্য। তাহলে বিয়ে আর রিসেপশনের দিন আপনি আমার মেয়েকে সাজাচ্ছেন, আর এই নিন আপনার টাকা। বিয়ের দিন আমি রিঙ্কির কাছেই সাজবো, কারণ এনার মেকআপ আমার একদম পছন্দ হয়নি। এর চেয়ে ভালো তো রিঙ্কি সাজাতে পারে। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আসলে আমার মেয়েটা না বড্ড জেদ করে, নিজের ভালোটা কিছুতেই বুঝতে চায় না। আচ্ছা, আপনি এবার আসতে পারেন। বিয়ের ডেট ফাইনাল হলে আমি আপনাকে জানিয়ে দেবো, কেমন? এই শুনে মেকআপ আর্টিস্ট সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তুষার এবং তার বাবা মা লাবণীকে দেখতে আসে। তারা সবাই লাবণীকে পছন্দ করে। সবই তো ঠিক আছে, কিন্তু শুভ কাজে দেরি করতে নেই। আমার ছেলে 10 দিন পর বিদেশে চলে যাবে, আর আমরা চাইছি আমার বৌমাকেও ছেলের সঙ্গে বিদেশে পাঠিয়ে দেবো। তাই বিয়েটা 1 সপ্তাহের মধ্যে হলেই ভালো হয়। একদম একদম কোনো অসুবিধা নেই। তাহলে গিন্নি, মেয়ের বিয়ে বলে কথা, এবার তো আমাদেরকে জমে প্ল্যানিংও করতে হবে। তুষারের সঙ্গে লাবণীর বিয়ে ঠিক হলে লাবণী খুবই খুশি হয়, কারণ প্রথমবার তুষারের ফটো দেখেই লাবণীর খুবই পছন্দ হয়েছিল। তুষার ও তার বাবা মা সেখান থেকে চলে গেলে লাবণী সবার প্রথমে রিঙ্কিকে ফোন করে, আর তাকেই সে সবার আগে সুখবরটা জানায়। আমি খুব খুশি হয়েছি লাবণী, কিন্তু তুই তো বিয়ের পর বিদেশে চলে যাবি, তারপর তো আমাকে তুই ভুলেই যাবি। ঠিকই আছে, এমনিতেও তো কাকু কাকিমা চায় না তুই আমার সঙ্গে মিশিস। তুই বিদেশে চলে যাবি, কাকু কাকিমা নিশ্চয়ই খুব খুশি হবে। সরি রে রিঙ্কি, আমার বাবা মা বারবার তোকে অপমান করে। কি করি বলতো? শুধুমাত্র তুষারকে আমার পছন্দ বলে বাবা মায়ের কথা শুনতে আমি বাধ্য হচ্ছি, না হলে আমি তো এই বিয়েটাই করতাম না। না রে, এরকম করিস না। তোর বাবা মা যা চাই তুই তাই কর, আর আমিও চাই তুই সুখে থাকিস। শুধু একটাই কথা বলবো, তোর বিয়েতে আমাকে নিমন্ত্রণ করিস না, কারণ আমি তোর বিয়েতে কোনোভাবেই যেতে পারবো না। লাবণীর কথা শুনে রিঙ্কির খুবই খারাপ লাগে, কিন্তু রিঙ্কির সঙ্গে কথা বলতে বলতেই লাবণীর মুখ হঠাৎ করে জ্বালা করতে শুরু করে। সেই সঙ্গে তার চোখ মুখে খুবই চুলকানি হয়। তাই সে তাড়াতাড়ি করে রিঙ্কির ফোনটা রেখে দিয়ে ওয়াশরুমে চলে যায়। তাড়াতাড়ি করে লাবণী ফেস ওয়াশ দিয়ে তার মুখটা ধুয়ে ফেলে, কিন্তু তার মুখ আরো জ্বালা করতে থাকে। সেই সঙ্গে চুলকানিও আরো বাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই লাবণীর মুখে বড় বড় ব্রণর মতো দানা হয়ে যায়। সেই সাথে মুখটাও কেমন যেন কালো মতো হয়ে যায়। এই দেখে লাবণীর বাবা মা ভীষণ পরিমাণে অবাক হয়। তোমাদের জন্য এসব হয়েছে। আমি বারবার বলেছি আমার সেনসিটিভ স্কিন, আমার মুখে কোনো কেমিক্যাল যুক্ত উল্টোপাল্টা প্রোডাক্ট দিলেই আমার মুখের অবস্থা খারাপ হয়ে যায়। বারবার বললাম রিঙ্কির কাছে আমাকে শাস্তি দাও। ওর বাবা মায়ের বানানো ন্যাচারাল মেকআপ প্রোডাক্ট ইউজ করলে আমার স্কিনে এরকম কখনোই হয় না। ইস, আমার মেয়েটার মুখের অবস্থা কি হয়েছে একবার দেখেছো? কতটা আগলি দেখতে লাগছে আমার মেয়েকে। তুমি তো আমার মেয়ের কথা একবারও শোনো না। 1 সপ্তাহ পর আমার মেয়ের বিয়ে, এবার কি হবে বলো তো? আমি এই মুখ নিয়ে কিছুতেই বিয়ের পিড়িতে বসবো না। তোমরা বিয়েটা পিছিয়ে দাও, আমার আর কিছু ভালো লাগছে না। তোমাদের জন্য আমার সঙ্গে এরকম হলো। এবার তোমরা নিশ্চয়ই খুশি হয়েছো। এমনিতেই আমার গায়ের রং শ্যাম বর্ণ, তার উপর আমার মুখের এই অবস্থা হয়ে গেল। এবার তো কোনো মেকআপেও কাজ হবে না। তুমি চিন্তা করছো কেন এত? আমরা তো এখনই তোমাকে শহরের সবচেয়ে বড় স্কিন স্পেশালিস্ট ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার চেহারা 2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এই বলে কমলকান্ত বাবু লাবণীকে শহরের অনেক বড় এক ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু ডাক্তারবাবু জানায় খুবই কেমিক্যাল যুক্ত উল্টোপাল্টা প্রোডাক্ট ব্যবহার করার ফলে লাবণীর স্কিনে ইনফেকশন হয়েছে। তাই পুরোপুরি তার স্কিন ঠিক হতে অন্তত 1 মাস সময় লাগবে। সেই সাথে ডাক্তার অনেকগুলো ওষুধ এবং স্কিনে ইউজ করার মতো মলমও দিয়ে দেয়।
ডাক্তারবাবু লাবণীকে কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে বারণ করে দেয়। লাবণী এবং তার বাবা মা খুবই চিন্তিত হয়ে পড়ে। লাবণী বাড়িতে এসে খুবই কান্নাকাটি করতে থাকে। দেখতে দেখতে কিছুদিন কাটে। বিয়ের দিনে লাবণীর মুখের অবস্থা আরো খারাপ হয়ে যায়। বিয়ের দিনে লাবণীর মুখের অবস্থার কোনো পরিবর্তন হয় না। সে খুবই কান্নাকাটি করতে থাকে, এমনকি সে বিয়ে করতেও চায় না। এমন সময় সেখানে রিঙ্কি চলে আসে। তোর কোনো চিন্তা নেই লাবণী, আমি চলে এসেছি। আমি ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তোর খুব ভালো মতো মেকআপ করে দেব, দেখবি তোকে খুব সুন্দর লাগবে। রিঙ্কিকে দেখে লাবণী ভীষণ অবাক হয়। রিঙ্কি, তুই এখানে? না মানে কিভাবে? তুই তো আমাদের বাড়িতে আর কখনোই আসবি না বলেছিলি। আমি নিজে গিয়ে রিঙ্কিমাকে এখানে ডেকে নিয়ে এসেছি, কারণ আজকে তোমার বিয়ের মেকআপ রিঙ্কি করবে। রিঙ্কি সত্যিই খুব ভালো মেয়ে। এত কিছু হওয়ার পর আমাদের মনে হলো রিঙ্কি আমাদের সাহায্য করতে পারবে। রিঙ্কিকে আমরা অনেক অপমান করেছিলাম, কিন্তু আজকে ওর বাড়িতে যাওয়ার পর ওর মা বাবা আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে। রিঙ্কির জায়গায় অন্য কেউ হলে সে হয়তো নিজের বাড়ির মধ্যে আমাদেরকে ঢুকতেও দিত না। আর তোমরা যেভাবে আমাদের অতিথি আপ্যায়ন করলে, আমরা আজ পর্যন্ত এরকম অতিথি আপ্যায়ন করতে কাউকে দেখিনি। সত্যি আমরা তোমাকে বুঝতে ভুল করেছিলাম, পারলে আমাদের ক্ষমা করে দিও তুমি। তোমাকে আজকে আমাদের খুব দরকার। তোমাদের মেকআপই আমার মেয়ের স্কিনে শুট করে, আর আমার মেয়ে আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমরা আর কোনোভাবেই একে কাঁদাতে চাই না, ওকে আমরা খুশি দেখতে চাই। রিঙ্কি এই কথা শুনে খুবই খুশি হয়। সে খুব ভালো মতো করে লাবণীর মেকআপ করে দেয়। মেকআপ করার পর লাবণীর মুখে কোনো রকমের দাগ দেখা যায় না। তাকে দেখতে খুবই সুন্দর লাগে। এমনকি মেকআপ করার পর লাবণীর কোনো অসুবিধা হয় না। বিয়ে করতে এসে তুষার লাবণীকে দেখে তার অনেক প্রশংসা করে। লাবণীও খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই লাবণী এবং তুষারের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর লাবণীর বাবা রিঙ্কিকে আর্থিকভাবে সাহায্য করে, যাতে রিঙ্কি তার একটা নিজস্ব পার্লার খুলতে পারে। রিঙ্কি তার মেকআপ করার প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারে। ধীরে ধীরে রিঙ্কি একজন বিখ্যাত মেকআপ আর্টিস্টে পরিণত হয় এবং তার বাবা মায়ের ন্যাচারাল মেকআপ প্রোডাক্টের দোকান একদিন এক বড় শপিং মলে পরিণত হয়।